অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন। এটা একটা স্কুলের প্রশ্ন, 2024 সনের প্রশ্নটি। আর 2025 সনের সিস্টেম অনুসারে তোমাদের 1 নম্বর সেট হিসাবে আমি এই প্রশ্নটির সম্পূর্ণ সমাধান দেখাবো। হ্যাঁ, তোমাদের জানোই তো নতুন নম্বর বিভাজন অনুসারে তোমাদের এবারের পরীক্ষা 50 মার্কের হবে, দ্বিতীয় ইউনিট টেস্টের। হ্যাঁ, আর দেখা গেছে আমি এই 50 মার্কের প্রশ্নটি কিভাবে আসতে পারে তার সম্পূর্ণ স্যাম্পল একটি প্রশ্ন তোমাদের দেখাবো। হ্যাঁ, তোমরা কাজেই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা প্রথমেই দেখো সিলেবাস হচ্ছে তোমার ভৌত পরিবেশ, অর্থাৎ প্রথম অধ্যায়ের যে সেটা হচ্ছে 1.3 তাপ থাকবে তোমাদের। তারপর 2 নম্বরের যে টপিকস মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে 2.3 অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, এবং 2.4 তড়িতের রাসায়নিক প্রভাব, এবং 5 নম্বর প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। অর্থাৎ 1.3, 2.3, 2.4 এবং 5 এগুলি হচ্ছে ভৌত বিজ্ঞানের মধ্যে পদার্থ বিজ্ঞান, এবং মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন এগুলি হচ্ছে জীবন বিজ্ঞান, মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। তো তোমরা জানো প্রতিটা টপিক্স থেকে 5 মার্কের করে প্রশ্ন, 10 মার্কের করে প্রশ্ন আসবে। টোটাল 5টা অধ্যায়, 5টা অধ্যায় থেকে 5টা 10 মার্কের প্রশ্ন, অর্থাৎ 5 10 50 মার্কের প্রশ্ন আসবে। হ্যাঁ, তোমরা প্রথমেই দেখো প্রশ্নটি, যেটা 2025 সনের। এখানে ফুল মার্ক হচ্ছে 50, ঠিক আছে, ফুল মার্ক 50। এখানে সামেটিভ এভালুয়েশন দেখা গেছে তোমার কি এর মধ্যে ইসের ফুল মার্ক 40 যোগ 10, 40 যোগ 10 মানে কি 40 হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স, এবং 10 হচ্ছে তোমার কি তোমার গিয়া হলো জীবন বিজ্ঞান। তাহলে ফিজিক্যাল সায়েন্সের এখানে থাকবে 40 মার্ক, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের। তাহলে আমার প্রশ্নটি দেখো, 1 নম্বরে 60টি এমসিকিউর অ্যান্সার করতে হবে, 2 নম্বরের তোমার 8টি 1 নম্বরের প্রশ্ন অ্যান্সার করবে, 3 নম্বরে 5টি 2 নম্বরের প্রশ্ন অ্যান্সার করবে, এবং 4 নম্বরে হচ্ছে তোমার গিয়ে হলো 5টি 3 নম্বরের প্রশ্নের অ্যান্সার করবে, এবং তোমার লাইফ সায়েন্সের মধ্যে 1 নম্বরে 2টি প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন অ্যান্সার করবে, এবং 2টি এক্ষেত্রে 3টি 1 নম্বরের প্রশ্ন অ্যান্সার করবে শর্ট কোশ্চেন, আর প্রথমটা এমসিকিউ শূন্য স্থান। আর 3 নম্বরে হচ্ছে 2 নম্বরে একটি প্রশ্ন, এবং 4 নম্বরে হচ্ছে 3 নম্বরের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন প্যাটার্ন। আমরা সরাসরি এখন সমাধানে যাব। আর 2024 সনের যে প্রশ্নটি, এখানে 50 মিনিটের প্রশ্ন ছিল, ফুল মার্ক ছিল তোমাদের কত 20 যোগ 5 25-এর। হ্যাঁ, তাহলে অর্থাৎ এবার তোমাদের প্রশ্ন হচ্ছে দ্বিগুণ। যাই হোক, আমি সরাসরি এই প্রশ্নের উত্তর দেখাচ্ছি। যেমন প্রথম যে প্রশ্নটা, তাপের কুপরিবাহী পদার্থ হলো সোনা, রূপা, বায়ু, তামা। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি তাপের কুপরিবাহী, একটু দেখে আসি। তাপের কুপরিবাহী পদার্থের কিছু উদাহরণ যদি আমি বলি, কাঠ, রাবার, প্লাস্টিক, কাগজ, কাঁচ, বায়ু। এখানে কিন্তু এই যে বায়ু আছে, তো কাজে আমরা উত্তরটা বায়ু দেব। তেল এবং পশম এগুলি হচ্ছে কুপরিবাহী, অর্থাৎ এর ভিতর দিয়ে কারেন্ট পাস হবে না, তাহলে আমরা এখানে বায়ু অ্যান্সার করব। তাপের পরিচলন হয় যে কোনো মাধ্যমে, কঠিন মাধ্যমে, শূন্যস্থান, তরল ও গ্যাসীয় মাধ্যমে পরিচলন যদি দেখি, আসলে তাপের পরিচলন সাধারণত তরল এবং গ্যাস মাধ্যমে ঘটে। এই পদ্ধতিতে তাপশক্তি তরল ও গ্যাসীয় অণুগুলোর চলাচলের মাধ্যমে হয়। তাহলে তাপের পরিচলন তরল আর গ্যাস এই দুটোর মধ্যেই হবে, তাহলে আমরা এটা অ্যান্সার করব তরল ও গ্যাসীয় মাধ্যমে। তরমুজের বীজে যে এনজাইম থাকে তার নাম কি? তরমুজের বীজে যে এনজাইম থাকে তার নাম হচ্ছে কি? ইউরিয়েস এনজাইম থাকে, যা হজমে সাহায্য করে। এছাড়াও তরমুজের বীজে লাইসিন নামক একটি এনজাইম থাকে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে আমরা এখানে ইউরিয়েস দেব 2 নম্বরের উত্তরটা। কোন যৌগটি তড়িৎ বিশ্লেষণ করা যায় না? প্রথমে দেখো 1 নম্বরে হচ্ছে কি? ইথাইল অ্যালকোহল, সোডিয়াম ক্লোরাইড, সালফুরিক অ্যাসিড এবং পটাশিয়াম নাইট্রেট। তাহলে আমরা যদি দেখি, ইথানল বা ইথাইল অ্যালকোহল হলো একটি অতড়িৎ বিশ্লেষণ, যা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে যায় না। তাইলে আমার এখানে উত্তর হবে ইথাইল অ্যালকোহল। একটি ভাইরাস ঘটিত রোগের উদাহরণ, ভাইরাস দ্বারা যে রোগ হয় তার মধ্যে একটা উদাহরণ। তাহলে আমার ভাইরাস ঘটিত, যেমন ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত রোগ, যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এটি একটি ফ্লুর মতো উপসর্গ রোগ, যা সাধারণত ডেঙ্গু ভাইরাসের কারণে হয়ে থাকে। এই রোগের লক্ষণের মধ্যে রয়েছে উচ্চ জ্বর, মাথা ব্যথা, বমি পেশি এবং গাঁটে ব্যথা, এবং ত্বকে ফুসকুড়ি। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি, উত্তরটা হবে এখানে ডেঙ্গু জ্বর। হ্যাঁ, ডেঙ্গু।
একটি ভাইরাস ঘটিত রোগ। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন হচ্ছে বিজারণের অর্থ হলো, বিজারণের অর্থ কি? বিজারণ যদি বলি, বিজারণের অর্থ হচ্ছে ইলেকট্রন গ্রহণ, অর্থাৎ গ নম্বরের উত্তর। তারপরে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন হয়। তারপরে ডেঙ্গু রোগের জীবাণু বহন করে যে প্রাণীটি, সেটি হচ্ছে এডিস মশা, একটু আগে আমি তোমাদের বলে দিয়েছি। এরপরের প্রশ্ন, গ্যালভাইনাইজেশন এর সময় লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয় লোহার উপর। এ নম্বরের উত্তর হবে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এই হচ্ছে তোমার 1 নম্বরের প্রশ্ন। আমরা এবার 2 নম্বরের প্রশ্ন দেখব। নিচের প্রশ্নগুলো অতি সংক্ষেপে উত্তর দাও। এখানে 8টি প্রশ্ন আছে, আবার অথবাও আছে সংশ্লিষ্ট প্রশ্নের। বাষ্পায়ন স্ফুটের মধ্যে কোন প্রক্রিয়াটি মন্থর? তাই আমরা যদি এই 1 নম্বরের প্রশ্ন উত্তরটা দিই, তাহলে দেখব বাষ্পায়নটা কি আর স্ফুটনই বা কি। হ্যাঁ, বাষ্পায়ন তরলের স্ফুটনাঙ্কের নিচে হতে পারে, তবে স্ফুটন নির্দিষ্ট। যাই হোক, আমার আসল যে উত্তরটা, স্ফুটন বাষ্পীভবনের তুলনায় দ্রুত হয়। তাহলে স্ফুটনটা কিন্তু দ্রুত হয় আর বাষ্পীভবনটা মন্থর হয়। তাহলে আমার প্রশ্নের উত্তর যেহেতু বলেছে কি, যে বাষ্পায়ন আর স্ফুটনের মধ্যে কোন প্রক্রিয়াটি মন্থর, তাহলে আমরা বলবো বাষ্পায়ন প্রক্রিয়াটি হচ্ছে মন্থর। ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য কি? তাই ফিউজ তারের বৈশিষ্ট্য যদি আমি দেখি, ফিউজ তার এর প্রধান বৈশিষ্ট্য হল নিম্ন গলনাঙ্ক, অর্থাৎ অল্প তাপমাত্রায় গলে যায়, এবং উচ্চ প্রতিরোধ ক্ষমতা। এই বৈশিষ্ট্যগুলো ফিউজ তারকে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে দ্রুত গলে যেতে সাহায্য করে, ফলে বর্তনীটি রক্ষা পায়, অর্থাৎ সার্কিট কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়, যার জন্য আর কোনো কারেন্ট পাস হয় না আর বর্তনীটি রক্ষা হয়। এ হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য, এটা অথবার উত্তর। এরপর খাবার সোডার সংকেত কি? সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, এটা হচ্ছে খাবার সোডার সংকেত। হ্যাঁ, এটি সোডিয়াম বাইকার্বনেট নামে পরিচিত। বিশুদ্ধ জলকে তড়িৎ পরিবাহী করতে জলের সাথে কি যোগ করতে হয়? বিশুদ্ধ জল তড়িৎ পরিবাহী নয়, এটা তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ এতে মুক্তভাবে চলাচল করতে পারে এমন কোনো চার্জযুক্ত কণার আয়ন থাকে না। জলের সাথে কোনো লবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড, অ্যাসিড যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, অথবা ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে, অর্থাৎ যে কোনো একটা কিছু যোগ করলেই তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় এই পদার্থগুলো। কারণ এগুলি যোগ করার অর্থ হচ্ছে জলটা ভেঙে গিয়ে আয়নে বিশ্লিষ্ট হয়ে যায়, অর্থাৎ হাইড্রোজেনের জল তো H2O, একটা হাইড্রোক্সিল আয়ন হয় আর একটা হাইড্রোক্সাইড আয়ন হয়, যা বিদ্যুৎ পরিবহন করতে সাহায্য করে। যাই হোক, তোমার 1 নম্বরের প্রশ্ন, আমরা আর অত ডিটেলস যাব না। তোমরা যদি আরও বড় প্রশ্ন থাকে তাহলে তোমরা এই ডিটেলস প্রশ্নটা পড়ে নেবে। এরপরে আমরা পরের প্রশ্ন সেটা হচ্ছে কি, পরমাণুর কোন কণার আধানের প্রকৃতি ধনাত্মক? পরমাণুতে আসলে 3টি কণা আছে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাই প্রোটন কণা আসলে ধনাত্মক আধান, তাহলে এখানে ঘ নম্বর উত্তর হবে প্রোটন কণা। ঠিক আছে। জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি গ্রাম বলতে কি বোঝায়? জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বুঝি প্রমাণ চাপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 গ্রাম জলকে 100 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োজন। অনুঘটক কাকে বলে? উদাহরণ, যেসব রাসায়নিক পদার্থ, এটা 6 নম্বরের প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়িয়ে এবং কমিয়ে বিক্রিয়াটিকে প্রভাবিত করে কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাদের অনুঘটক বলে, যেমন ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, 3 নম্বরের প্রশ্ন, হিমমিশ্রির 2টি ব্যবহার লেখো, অথবা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা মিলিয়ে যায় কেন? গ্যালভানাইজেশন কাকে বলে? লোহায় মরিচা দ্বারা আটকানোর 2টি উপায় লেখো। যাই হোক, আমি হিমমিশ্র সম্পর্কে নির্দিষ্ট ধারণা দেই। নির্দিষ্ট পরে অনুপাত বরফ ও নুনের মিশ্রণকে হিমমিশ্রণ বলা হয়। তারপরে হিমমিশ্রণের ব্যবহার হচ্ছে, হিমমিশ্রণ মাছ মাংস সংরক্ষণ, ঔষধ ঠান্ডা রাখা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। মাছ মাংস সংরক্ষণে হিমমিশ্রণ ব্যবহার করা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা মিলিয়ে যায় কেন? বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা সাধারণত মিলিয়ে যাওয়ার কারণ হলো সূর্যের আলো এবং তাপের কারণে কুয়াশার জলীয় বাষ্পের ঘনীভবন কমে যায়। যখন সূর্য ওঠে তখন তা পৃথিবী পৃষ্ঠকে গরম করে, ফলে বাতাসের তাপমাত্রা বাড়ে। এই তাপমাত্রা বৃদ্ধি কুয়াশার জলীয় বাষ্পকে বাষ্পীভূত করে, যা মেঘের আকারে উপরে উঠে যায় এবং কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যায়। এরপরে আমরা যদি পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে হচ্ছে, গ্যালভানাইজেশন কাকে বলে? লোহায় মরিচা দ্বারা আটকানোর 2টি উপায় লেখো। জল আর বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় লোহায় মরচে পড়ে, তাই লোহার উপর অপেক্ষাকৃত কম ক্ষয় হয় এমন একটি ধাতু জিঙ্ক এর প্রলেপ দেওয়া হয়। লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলা হয়। তারপরে লোহায় মরিচা দ্বারা আটকানোর 2টি উপায়। লোহায় আটকানোর 2টি উপায় হচ্ছে, লোহার উপরে তেল রং বা আলকাতরা প্রলেপ দিলে লোহা জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারে না, সহজে মরিচা ধরবে না। আর হচ্ছে লোহার উপরে
উপরে জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহায় মরিচা ধরায় বাধা দেয়। এরপরে আমরা তাপমুচি রাসায়নিক বিক্রিয়া কাকে বলে উদাহরণ দেই। তাহলে যেসব রাসায়নিক বিক্রিয়া ঘটলে তাপ উৎপন্ন হয় তাদের তাপমুচি রাসায়নিক বিক্রিয়া বলে। তাপমুচি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে মিথেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জল এবং তাপ উৎপন্ন হয়। এরপরে তাপমুচি রাসায়নিক বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ ওয়েল্ডিং বা ধাতু ঝালাই করতে এরকম তাপমুচি রাসায়নিক বিক্রিয়া প্রয়োগ করা হয়। এখানে অ্যাসিটিলিন গ্যাসকে পুড়িয়ে তাপ পাওয়া যায় এবং এত বেশি উষ্ণতা সৃষ্টি হয় যে লোহা গলে যায়। এরপরের প্রশ্ন, তাপমুচি ও তাপগ্রাহী এটা তো বললামই। তড়িৎ লেপন কি লোহায় চামচের উপর নিকেল প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? তো তড়িৎ লেপন নিকেল তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি যে একটি ধাতুর জিনিসের ধাতব জিনিসের উপরে অন্য ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। লোহার চামচের উপর নিয়ে খেলে প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসাবে লোহার চামচ ব্যবহার করতে হবে আর অ্যানোড হিসাবে নিকেলের দণ্ড ব্যবহার করতে হবে। বজ্রপাতের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয়? বাড়ির মধ্যে থাকলে ঘরের জানলা দরজা বন্ধ রাখা উচিত, খোলা বারান্দায় না থাকা ভালো। বাড়িতে যেসব বিদ্যুৎবাহী তার বা ধাতুর তৈরি পাইপ আছে সেগুলি থেকে দূরে থাকা ভালো। খোলা গাড়ি, মোটর বাইক বা ট্রাক্টর মোটেই নিরাপদ নয়। খোলা মাঠে উঁচু গাছের কাছে কোনো খোলা উঁচু জায়গায় থাকা উচিত নয়। বজ্রপাতের সময় ছাতা নিয়ে বাইরে বেরোনো মোটেই ঠিক নয়। তারপরের প্রশ্ন হচ্ছে আমাদেরকে ভালো মরিচা নিবারণের উপায়। মরিচা নিবারণের জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে। লোহা ধাতুর উপর মরিচা প্রতিরোধের জন্য পেইন্ট বা গ্রিজের প্রলেপ দেওয়া হয়। গ্যালভানাইজেশন বা অন্যান্য রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে মরিচা প্রতিরোধের জন্য উপযুক্ত আবরণ তৈরি করা যেতে পারে। এছাড়া মরিচা পড়া জিনিস ছোট হলে ভিনেগার ডুবিয়ে রাখলেও মরিচা দূর করা যেতে পারে। মরিচা প্রতিরোধ উপায়গুলি হলো রং বা গ্রিজের প্রলেপ, গ্যালভানাইজেশন, রাসায়নিক বিক্রিয়া, তারপরে ভিনেগার এবং বেকিং সোডা জল, লেবু বা লবণের ব্যবহার এবং নিয়মিত তেল বা গ্রিস, এগুলি শুষ্ক আবরণ এবং খাবার সোডা। যাই হোক, এরপরের প্রশ্ন যদি আমরা জারণ ও বিজন একই সাথে ঘটে উদাহরণ দাও। জারণ ও বিজন বিক্রিয়া যেখানে একটি মৌল বা যৌগের জারণ অবস্থা বাড়ে আর অন্যটির কমে তাকে রেডক্স বিক্রিয়া বলা হয়। রেডক্স বিক্রিয়ায় জারণ ও বিজারণ একই সাথে ঘটে। উদাহরণ, সোডিয়াম ক্লোরাইড গঠন। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে জারণ সংখ্যা 0 থেকে যোগ 1 পরিবর্তিত হয় আর ক্লোরিন এর একটি ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটে, জারণ সংখ্যা 0 থেকে -1 পরিবর্তিত হয়। জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া। জিঙ্ক জারিত হয় জিঙ্ক ক্লোরাইড তৈরি করে আর হাইড্রোজেন আয়ন বিজারণ হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। লোহায় মরিচা পড়া। আয়রন জারিত হয় আয়রন অক্সাইড তৈরি করে আর অক্সিজেন বিজারণ হয়ে। এই উদাহরণগুলি একটি মৌল বা যৌগ ইলেকট্রন ত্যাগ করে জারণ ঘটে, একই সঙ্গে অন্য একটি মৌল বা যৌগ সেই ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটে। ভালো বজ্র নিরোধক এর কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? তোমরা বজ্র নিরোধকের যে ছবিটা দেখতে পাচ্ছ এটা তোমাদের বই থেকে নেওয়া। বজ্রপাত থেকে বাড়ি ও বাড়ির মধ্যে এর বৈদ্যুতিক সংযম রক্ষা করে বজ্র নিরোধক। পাশের ছবিটি দেখে বাড়িটির তোমার সবচেয়ে উঁচু স্থানে একটি ধাতব দণ্ড শক্তভাবে আটকানো আছে। দণ্ডের সবচেয়ে উঁচু স্থানে খুব সরু কয়েকটি ছোট ছোট ধাতব শলাকা আছে মাটির মধ্যে। 5-6 ফুট নিচু একটি চওড়া ধাতব পাত পুঁতে রাখা আছে। এবারে একটি সুপরিবাহী মোটা তার দিয়ে দণ্ডটি ও পাতটি যুক্ত করা হয়। এই ব্যবস্থাকে বাড়িকে বজ্রপাতের থেকে বাঁচায়। বজ্রপাতের ফলে যে প্রবল তড়িৎ প্রবাহ হয় তা ওই তারের মাধ্যমে মাটিতে চলে যায়। বাড়িটি বজ্রপাত হলে বাড়িটার কোনো ক্ষতি হয় না। সার্স বা এইডসের সংক্রমণ পদ্ধতি উপসর্গ লেখো। সার্সের পুরো নাম সিভিয়ার একুয়েট রেসপিরেটরি সিনড্রোম। এর রোগ ভয়াবহ ছোঁয়াচে, প্রবল জ্বর, মাথার যন্ত্রণা, শরীরে ব্যথা হয়। এইডসের পুরো নাম হচ্ছে একুরেট ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম। এটি সাধারণত ভাইরাস ঘটিত রোগ। রক্তের মাধ্যমে দেহ রসের মাধ্যমে লালার মাধ্যমে সংক্রমিত হয়। এই রোগের ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। বা বস্তুর আপেক্ষিক তাপ কাকে বলে? একক ভরে কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। 10 গ্রাম ভরের এক খণ্ড সীসার উষ্ণতা 50 ডিগ্রি বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন? সীসার আপেক্ষিক তাপ 0.03 ক্যালোরি পার গ্রাম। আমরা জানি গৃহীত তাপ এমএসটি, তাহলে এম ভর হচ্ছে 10 গ্রাম, আপেক্ষিক তাপ 0.03 ক্যালোরি পার গ্রাম, উষ্ণতা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে গৃহীত তাপ হচ্ছে এটা এম এর মান, এটা এস এর মান, এটা টি এর মান, গুণ করলে হবে 15 ক্যালোরি।
হ্যাঁ, এরপরে লাইফ সায়েন্সের প্রশ্ন যদি তোমরা একটু দেখো, মেজর কাপ, উত্তরটা কি? মেজর কাপ হচ্ছে রুই। পশ্চিমবঙ্গে ড্যাশ ধানের চাষ, আমন ধানের চাষ করা হয়, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে চায়ের উপস্থিতি পলিফিনল রক্তের কোলেস্টেরল কমায়। এরপর 2 নম্বরের প্রশ্ন, দুটি ফসলের চাষের মাঝেও অন্য একটি ফসল চাষকে কি বলে? দুটি ফসলের মাঝে অন্য একটি ফসল চাষকে আন্তঃফসল বা সাথী ফসল বলা হয়। পদ্ধতিতে একই জমিতে একই সাথে একাধিক ফসল চাষ করা হয়, কিন্তু একে অপরের সাথে মিশ্রিত না করে নির্দিষ্ট প্যাটার্নে। কোন জনন পদ্ধতির উপর ভিত্তি করে উদ্ভিদের কলম করা হয়? উদ্ভিদের কলম হচ্ছে গ্রাফটিং, অজৈন জনন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়। এরপরের প্রশ্ন, শস্য আবর্তন কি? একই ফসল বারবার চাষ না করে মাঝে একবার অন্য ধরনের ফসল চাষ করা, এটাকে শস্য আবর্তন বলে। গোল্ডেন রাইস কি? ভিটামিন এর চাহিদা মেটাতে কৃষিবিজ্ঞানীরা এক বিশেষ ধরনের ধান তৈরি করেছেন যা গোল্ডেন রাইস নামে খ্যাত। মৌচাকে সাধারণত কয় ধরনের মৌমাছি থাকে? মৌমাছি রানী মৌমাছি, পুরুষ মৌমাছি আর শ্রমিক মৌমাছি, 3 ধরনের মৌমাছি থাকে। মধুর পুষ্টিগুণ সম্বন্ধে লেখো। মধুতে প্রচুর গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকায় মধু অত্যন্ত পুষ্টিকর। এছাড়া এতে অ্যামাইনো অ্যাসিড এবং বিভিন্ন খনিজ পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস থাকে। এছাড়া মধুতে ভিটামিন এ, বি কমপ্লেক্স এবং সি থাকে। মাইনর কাপের বৈশিষ্ট্য, মাইনর কাপের বৈশিষ্ট্যগুলি হলো আকারে ছোট, হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পারে এবং ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, উদাহরণ বাটা, পুঁটি ইত্যাদি। তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের পরের প্রশ্ন কি আছে? আম গাছ কেমন মাটিতে ভালো জন্মায়? আমের গুণাগুণ আলোচনা করো। আম গাছ গভীর, হ্যাঁ, সুনিষ্কাশিত উর্বর দোআঁশ মাটিতে ভালো জন্মায়। বর্ষার সময় যাতে জল জমে না হয় এমন উঁচু এবং মাঝারি জমির আম গাছ নির্বাচন করা হবে, বিশেষ করে আম গাছ নিয়মিত মাটিগুলো বৈশিষ্ট্য: গভীরতা, পানি নিষ্কাশন, জৈব পদার্থ, পিএইচ মান, ভারী ধাতু, এই বৈশিষ্ট্যগুলো নিশ্চিত করে আম গাছ ভালোভাবে উৎপন্ন করা যাবে। এরপরে পেস্ট কি? পেস্ট দমনের জৈবিক। পেস্ট বা ক্ষতিকারক পোকা হলো এমন প্রাণী যা জীবাণু বা ফসলের ক্ষতিকর এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এদের মধ্যে রয়েছে পোকামাকড়, জীবাণু, আগাছা কিছু ক্ষতিকর প্রাণী। পেস্ট দমনের জন্য বিভিন্ন জৈবিক পদ্ধতি ব্যবহার করা যায়: পরিবেশের উপর জীবন, প্রাকৃতিক শত্রু ব্যবহার, প্রাকৃতিক বৈচিত্র্য বৃদ্ধি, জৈব সার ব্যবহার, ফসল চয়ন, জৈব কীটনাশক ব্যবহার, জৈবিক নিয়ন্ত্রণ এজেন্ট ইত্যাদি। এবার মৌমাছি পালন, মৌচাক কি? মৌমাছি পালনের আধুনিক পদ্ধতি। বন্য মৌমাছির চাক থেকে যে মধু পাওয়া যায় তার পরিমাণ খুবই অল্প, আর সেটা নিয়মিত পাওয়া যায় না, আর এই মধুর গুণাগুণ নিয়ন্ত্রণ করা যায় না। তাই বিজ্ঞানসম্মত কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন করা, এটাই মৌমাছি পালন বা মৌচাক। প্রথমে কৃত্রিম মৌচাক তৈরি করা হয়, একটি রানী মৌমাছি আর কতগুলো শ্রমিক মৌমাছি ধরে এনে কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয়। পরে আরও অনেক মৌমাছি এখানে জড়ো হয়। খুব অল্প সময়ের মধ্যে রানী মৌমাছি ডিম থেকে মৌচাকে প্রচুর পরিমাণ মৌমাছির সৃষ্টি হয়। সর্ষে, তিল, মৌরি, আম, জাম, লেবু প্রভৃতির গাছ থেকে মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করে। তাই মৌমাছি পালন করতে গেলে মধু খিসালার কাছাকাছি এইসব গাছ থাকা দরকার। হ্যাঁ, মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। আশা করি ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের যে সিলেবাস অনুসারে সম্পূর্ণ একটা প্রশ্নের ধরন দেওয়া আছে। হ্যাঁ, তাই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এ পর্যন্ত।